হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের ক্লাস 11 অ্যান্ড রিপিটার্সদের জন্য একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। সেটা হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্স, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ফর এনইটি অর জেনপাসের জন্য। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স, মানে হচ্ছে তাপ গতিবিদ্যা। এই চ্যাপ্টারটা আজকে আমরা স্টার্ট করব। চলো স্ক্রিনটা শেয়ার করি তোমাদের সাথে। এই হচ্ছে আজকে আমরা যেটা পড়ছি, তাপ গতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স, ক্লাস 11 অ্যান্ড রিপিটার্সদের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। যে চ্যাপ্টারের মাধ্যমে আমাদের মেইন উদ্দেশ্যগুলো কি কি এই চ্যাপ্টারটা পড়ার, সেটা হচ্ছে আমরা এখানে বিভিন্ন টার্ম, মানে থার্মোডাইনামিক্স পড়ার জন্য যে ইম্পর্টেন্ট টার্মস গুলো সেগুলো সম্পর্কে জানতে পারবো। মানে ধরো সিস্টেম বা সারাউন্ডিংস, হোয়াট ইজ সিস্টেম, হোয়াট ইজ সারাউন্ডিংস, বা তোমার ধরো ক্লোজ, ওপেন অ্যান্ড আইসোলেটেড সিস্টেম। এছাড়া এনার্জি, ওয়ার্ক বা হিট, এগুলোকে এক্সপ্লেন করতে পারবো। ইন্টারনাল যে এনার্জি, হিট, ওয়ার্ক, এগুলোকে এক্সপ্লেন করতে পারবো। আরো বিভিন্ন ফার্স্ট ল আছে থার্মোডাইনামিক্সের, সেগুলো এক্সপ্রেস করতে পারবো ম্যাথামেটিক্যালি। ক্যালকুলেট করতে পারবো এনার্জি চেঞ্জ অ্যাজ ওয়ার্ক অ্যান্ড হিট কন্ট্রিবিউশন, ওয়ার্ক বা হিটের কন্ট্রিবিউশনে কতটা এনার্জি চেঞ্জ হলো সেটা ক্যালকুলেট করতে পারবো। স্টেট ফাংশন এক্সপ্লেন করতে পারবো। এছাড়া আমরা এনথালপি মেজারমেন্ট করতে পারবো। স্ট্যান্ডার্ড যে স্টেটস সেটা ডিফাইন করতে পারবো। এছাড়া আরো টপিকস আছে, এনট্রপি, এনথালপি, গিবস এনার্জি, এগুলো সবই কিন্তু আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে ডিসকাস করতে পারবো। ঠিক আছে, চলো তাহলে একদম আমাদের ফার্স্ট স্লাইড এইটা স্টার্ট করি আমরা। তাহলে আজকের আমাদের ফার্স্ট স্লাইড হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট। সেখানে কি বলছে দেখো, chemical energy stored by the molecules can be released as heat. যখন কেমিক্যাল রিঅ্যাকশন হয়, যখন একটা ফুয়েল, ধরো মিথেন, কুকিং গ্যাস অথবা কোল বার্ন হয়ে যায় এয়ারে, ধরো মিথেন যেটা CH4 তোমরা পড়েছো, বা রান্নার যে গ্যাস অথবা কয়লার মতন কোনো ফুয়েলকে আমরা যদি এয়ারের মধ্যে বার্ন করি, এয়ারের উপস্থিতিতে বার্ন করি, তাহলে কি হবে? একটা হিট নির্গত হবে, তাপ নির্গত হবে। হ্যাঁ, তো অথবা সেটাই বলছে যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের সময় যে একটা সঞ্চিত যে আমাদের কেমিক্যাল এনার্জি, সেটাও কিন্তু হিট হিসেবে রিলিজড হয়। ঠিক আছে, তাহলে কেমিক্যাল এনার্জি স্টোরড হচ্ছে বাই মলিকিউলস দ্বারা, সেটা রিলিজ হচ্ছে অ্যাজ আ হিট হিসেবে। কখন? একটা কেমিক্যাল রিঅ্যাকশনে বলে না যে এই প্রোডাকশন হলো একটা প্রোডাক্ট, প্লাস সাথে কি হলো, হিট প্রোডাকশন হয়েছে। সেরকমই এখানেও কিন্তু সেটা হয়, কেমিক্যাল এনার্জি যেটা মলিকিউলস দ্বারা স্টোরড আছে, রিলিজ হয় হিট হিসেবে, তাপ হিসেবে নির্গত হয় একটা কেমিক্যাল রিঅ্যাকশনের সময়। এছাড়া তুমি যখন কি করবে না, মিথেন বা রান্নার গ্যাস, কুকিং গ্যাস বা কোলকে যখন বার্ন করবে ইন এয়ারে, তখনও কিন্তু তাপ নির্গত হয়। কেমিক্যাল এনার্জি মানে রাসায়নিক শক্তি, এটা কিন্তু ইউজ হয় মেকানিক্যাল ওয়ার্কে। মেকানিক্যাল ওয়ার্কে ইউজ হয় when a fuel burns in an engine or to provide electrical energy through a galvanic cell like dry cell. যখন একটা ইঞ্জিনে একটা ফুয়েলকে বার্ন করা হয়, একটা ইঞ্জিনের মধ্যে যখন একটা ফুয়েলকে বার্ন করা হয়, অথবা গ্যালভানিক যে সেলের মতন ড্রাই সেলের মাধ্যমে যদি আমরা কেমিক্যাল এনার্জি মানে ইলেকট্রিক্যাল এনার্জি প্রোভাইড করি, টু প্রোভাইড ইলেকট্রিক্যাল এনার্জি, টু প্রোভাইড ইলেকট্রিক্যাল এনার্জি থ্রু আ গ্যালভানিক সেল, লাইক ধরো ড্রাই সেলের মাধ্যমে আমরা যদি ইলেকট্রিক্যাল এনার্জি প্রোভাইড করি, তখন কি হয়, ওই মেকানিক্যাল ওয়ার্কের জন্য কেমিক্যাল এনার্জি ইউজ করা হয়। তাহলে কেমিক্যাল এনার্জি মে অলসো বি ইউজড টু ডু মেকানিক্যাল ওয়ার্ক, যখন একটা ফুয়েলকে বার্ন করা হয় একটা ইঞ্জিনে, অথবা প্রোভাইড করা হয় ইলেকট্রিক্যাল এনার্জি থ্রু আ গ্যালভানিক সেল লাইক ড্রাই সেল। Thus
various forms of energy are interrelated and under certain conditions this may be transferred from one form to into another. এইভাবে কি হয়, একটা সার্টেন কন্ডিশনের আন্ডারে, আন্ডার সার্টেন কন্ডিশনস মানে হচ্ছে নির্দিষ্ট শর্তের আন্ডারে এনার্জির বিভিন্ন যে ফর্মগুলো, ভেরিয়াস ফর্ম অফ এনার্জি আর ইন্টার রিলেটেড, মানে একদম পারস্পরিক সম্পর্কযুক্ত হয়। ঠিক আছে, আন্ডার সার্টেন কন্ডিশনস ভেরিয়াস ফর্মস অফ এনার্জি আর ইন্টার রিলেটেড, মানে পারস্পরিক সম্পর্কযুক্ত হয়। এগুলো এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়ে যায়, ট্রান্সফর্মড হয়ে যায়। কি বললাম না, ওয়ান ফর্ম ইনটু অ্যানাদার, একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার হয়ে যায় একদম ওই এনার্জির ভেরিয়াস ফর্মগুলো, যখন একটা সার্টেন কন্ডিশনের আন্ডারে থাকে তারা পারস্পরিক সম্পর্কযুক্ত হয় এবং কি হয় না একটা থেকে আরেকটায় রূপান্তরিত হয়ে যায়। এই কারণে, কারণ তুমি যদি একটা জ্বালানিকে পোড়াও একটা ইঞ্জিনে বা গ্যালভানিক সেলের মতন ড্রাই সেলের মাধ্যমে যদি ইলেকট্রিক্যাল এনার্জি প্রোভাইড করা হয়, তখন ওই মেকানিক্যাল ওয়ার্কের জন্যই কেমিক্যাল এনার্জি ইউজ হয়, সেই কারণেই এসব ঘটছে। স্টাডি অফ দিস এনার্জি ট্রান্সফরমেশন ফর্মস দ্য সাবজেক্ট ম্যাটার অফ থার্মোডাইনামিক্স। এই যে এই শক্তি, এই যে এনার্জি ট্রান্সফরমেশন নিয়ে এই যে স্টাডিটা, এটাই কিন্তু থার্মোডাইনামিক্সের একটা সাবজেক্ট ম্যাটার, মানে বিষয়বস্তুটাকে গঠন করছে। সাবজেক্ট ম্যাটার, ঠিক আছে, সাবজেক্ট ম্যাটার অফ দ্য থার্মোডাইনামিক্স, এই যে এনার্জি ট্রান্সফরমেশন, এটাই হচ্ছে মূল পার্ট, ঠিক আছে, মেন পার্ট। ল অফ থার্মোডাইনামিক্স ডিল করে এনার্জি চেঞ্জের সাথে ইন উইথ ম্যাক্রোস্কোপিক সিস্টেমে। এই যে ম্যাক্রোস্কোপিক মানে সিস্টেমের ইনভলভ আছে লার্জ নাম্বার অফ মলিকিউলস রাদার দ্যান দ্য মাইক্রোস্কোপিক সিস্টেমে ফিউ মলিকিউলস, খুবই কম পরিমাণে মলিকিউলস, তাই না? তাপগতিবিদ্যার ল গুলোতে মানে অল্প পরিমাণ অণু সমন্বিত যে মাইক্রোস্কোপিক সিস্টেমের তুলনায় লার্জ নাম্বার অফ মলিকিউল ইনভলভ আছে, এরকম ম্যাক্রোস্কোপিক সিস্টেমে এনার্জি চেঞ্জ সম্পর্কিত আলোচনাটা করা হয়। ম্যাক্রোস্কোপিক সিস্টেমে যেখানে অনেক মলিকিউলস আছে, লার্জ নাম্বার অফ মলিকিউলস যেখানে রয়েছে। তাহলে থার্মোডাইনামিক্স ইট ইজ নট কনসার্নড অ্যাবাউট how and at what rate these energy transformation are carried out, but is based on initial and final states of a system undergoing the change। মানে এই যে শক্তির রূপান্তর কিভাবে হচ্ছে বা কি রেটে হচ্ছে, সেটার সাথে কিন্তু তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স রিলেটেড নয়। এটা এই যে সিস্টেমের যে সিস্টেমটা যে পরিবর্তন হচ্ছে, মানে যে এক শক্তিটা এক রূপ থেকে ওয়ান ফর্ম ইনটু অ্যানাদার, এটাই তো পড়লাম, একটা ফর্ম থেকে যখন শক্তিটা আরেকটা ফর্মে ট্রান্সফর্ম হচ্ছে, সেই পরিবর্তনশীল সিস্টেমটার ইনিশিয়াল আর ফাইনাল স্টেটে উপর নির্ভর করে। মানে শক্তিটা, এনার্জিটা রূপান্তরিত হওয়ার আগে কি কন্ডিশন ছিল এবং তার পরে কি কন্ডিশন, সেইটার উপর ডিপেন্ড করছে থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সে এই এনার্জির চেঞ্জটা কিভাবে হচ্ছে বা কোন রেটে হচ্ছে সেটা কিন্তু রিলেটেড নয়, ইনিশিয়াল ফাইনাল স্টেট অফ সিস্টেমে কিভাবে চেঞ্জ হচ্ছে সেই অবস্থাটার উপর নির্ভর করে থার্মোডাইনামিক্স। ল অফ থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই হয় অনলি when a system is in equilibrium or moves from one equilibrium state to another equilibrium state। বলছে সিস্টেমটা যখন ইকুইলিব্রিয়ামে থাকে অথবা একটা ইকুইলিব্রিয়াম থেকে আরেকটা ইকুইলিব্রিয়ামে রূপান্তরিত হয়, তখনই কিন্তু থার্মোডাইনামিক্সের ল অ্যাপ্লাই করা যায়। ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ লাইক ধরো প্রেসার, টেম্পারেচার ডু নট চেঞ্জ উইথ টাইম ফর এ সিস্টেম ইন ইকুইলিব্রিয়াম স্টেট। ইকুইলিব্রিয়াম অবস্থায় কোন সিস্টেমের ম্যাক্রোস্কোপিক যে প্রপার্টিজ যেমন টেম্পারেচার, প্রেসার, এগুলো কিন্তু সময়ের সাথে সাথে উইথ টাইম কিন্তু চেঞ্জ হয় না, এগুলো কিন্তু চেঞ্জ হয় না, অপরিবর্তিত থাকে ইকুইলিব্রিয়াম স্টেটে। টেম্পারেচার, প্রেসার এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না।
এখানে আমরা মেইনলি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাব, সেটা হচ্ছে হাউ ডু ইউ ডিটারমাইন দ্য এনার্জি চেঞ্জ ইনভলভড ইন এ কেমিক্যাল রিঅ্যাকশন বা কেমিক্যাল প্রসেস, উইল ইট অকার অর নট। একটা রাসায়নিক বিক্রিয়া, একটা কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে যখন, তার এনার্জি চেঞ্জটা আমরা কিভাবে ডিটারমাইন করব, বিক্রিয়াটা আদৌ হবে কি হবে না, বা কেমিক্যাল রিঅ্যাকশন বা প্রসেসটা কে চালনা করছে, বা এই কেমিক্যাল রিঅ্যাকশনটা কতটা এক্সটেন্ড হবে, সেই সব কিছু আমরা কিন্তু এই চ্যাপ্টারে ডিসকাস করতে পারবো। এবারে তোমাদের কিছু থার্মোডাইনামিক্স টার্ম আছে, যেমন ধরো সিস্টেম, সারাউন্ডিংস, এই রিলেটেড সিস্টেম সারাউন্ডিংস এই রিলেটেড কিছু টার্মস আছে, সেগুলো আমরা ডিসকাস করব। দেখো সিস্টেম আর সারাউন্ডিংসটা প্রথমে একটু বুঝি। হোয়াট ইজ সিস্টেম অ্যান্ড হোয়াট ইজ সারাউন্ডিংস? System in thermodynamics refers to that part of universe in which observations are made and remaining যে universe constitute করছে সারাউন্ডিংসটা। তাহলে থার্মোডাইনামিক্স এর সিস্টেম বলতে এই যে টোটাল ইউনিভার্স, আমাদের বিশ্বের যে অংশটা অবজারভেশনে আছে, আমরা যেটাকে অবজার্ভ করতে পারছি, সেটা হচ্ছে সিস্টেম। তাহলে থার্মোডাইনামিক্স এর সিস্টেম হচ্ছে এই টোটাল ইউনিভার্সে যেটুকু পার্ট আমরা অবজার্ভ করতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সিস্টেম। আর তার বাইরে যা আছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি না, অবজারভেশন আমাদের আসছে না, সেগুলো হচ্ছে সারাউন্ডিংস। সিস্টেমের বাইরে যে অংশটা থাকছে সেটা হচ্ছে পারিপার্শ্বিক। ঠিক আছে, তাহলে প্রথমেই আইডিয়াটা ক্লিয়ার করে নিতে হবে যে হোয়াট ইজ সিস্টেম অ্যান্ড হোয়াট ইজ সারাউন্ডিংস। তাহলে থার্মোডাইনামিক্স এর সিস্টেম হচ্ছে একদম অবজারেবল যে পার্টটা, ঠিক আছে, যেটা আমরা অবজার্ভ করতে পারছি, পরীক্ষাধীন যেটা। আর সিস্টেমের বাইরে বাকিটা হচ্ছে সারাউন্ডিংস। সারাউন্ডিংস ইনক্লুড করছে এভরিথিং আদার দ্যান দ্য সিস্টেম, মানে সিস্টেমটাকে বাদ দিলে বাকি সবটাই। তাহলে আমরা বলতে পারি যে ইউনিভার্স ইকুয়াল টু সিস্টেম প্লাস সারাউন্ডিংস, তাই তো? এটা তো আমরা বলতেই পারি, যেটা আমরা পড়লাম। তাহলে সারাউন্ডিং কি হলো, যে ইউনিভার্স থেকে সিস্টেমটাকে বাদ দিয়ে দাও, তাহলেই তুমি টোটাল সারাউন্ডিংসটা পেয়ে যাচ্ছ, তাই তো? সিস্টেমকে বাদ দিয়ে ইউনিভার্সের বাকি যা কিছু সবই কিন্তু সারাউন্ডিংস এর মধ্যেই পড়ছে। সিস্টেম আর সারাউন্ডিংস মিলেই কিন্তু ইউনিভার্স তৈরি করে। ঠিক আছে, এই একদম কনসেপ্টটা এখান থেকে সিস্টেম আর সারাউন্ডিং সম্পর্কে ক্লিয়ার হয়ে যাও। সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস টুগেদার কনস্টিটিউট দ্য ইউনিভার্স। নেক্সট আছে, তাহলে এই যে আমি যেটা লিখলাম, এই জাস্ট যে ইউনিভার্স ইকুয়াল টু সিস্টেম প্লাস সারাউন্ডিং। However, the entire universe other than the system is not affected by the change taking place in the system. সিস্টেমে যদি কোনো পরিবর্তন হয়, তাহলে সিস্টেম ছাড়া বাকি অংশ প্রভাবিত হচ্ছে না, তাই তো? এফেক্টেড হচ্ছে না। ধরো সিস্টেমে কোনো পরিবর্তন হচ্ছে, তাহলে কি সিস্টেম ছাড়া বাকি অংশ প্রভাবিত হবে? হবে না। সিস্টেমে চেঞ্জ হচ্ছে মানে সিস্টেমেই চেঞ্জ হচ্ছে। সিস্টেম ছাড়া বাকি অংশ তো সারাউন্ডিংস, সেখানে তো কোনো পরিবর্তন হচ্ছে না, তাই এফেক্টেডও হচ্ছে না। তাহলে এন্টায়ার ইউনিভার্স আদার দ্যান সিস্টেম ইজ নট এফেক্টেড বাই দ্য চেঞ্জ টেকিং প্লেস ইন দ্য সিস্টেম। দেয়ারফর ফর অল প্র্যাকটিক্যাল পারপাস সারাউন্ডিংস আর দ্যাট পোর্শন of the remaining universe which can interact with the system. তাহলে সেটাই বলছে, সব প্র্যাকটিক্যাল যে পারপাসে, সব প্র্যাকটিক্যাল পারপাসে কিন্তু এই সারাউন্ডিংস হচ্ছে বাকি যে ইউনিভার্সের ওই অংশ যার সঙ্গে সিস্টেমের ইন্টারাকশন হয়, তাই তো? সমস্ত প্র্যাকটিক্যাল পারপাসই বলো না কেন, মানে সারাউন্ডিংস হচ্ছে এমনই একটা পার্ট, পোর্শন, যার সাথে ইউনিভার্সের যে সিস্টেম পোর্শনটা, তার সাথে ইন্টারাকশন হচ্ছে। Usually, region of space in the neighborhood of the system constitute its surroundings. মানে সিস্টেমের যে আশপাশ এলাকার অংশটা নিয়েই তো একটা সারাউন্ডিংস তৈরি হচ্ছে না।
সিস্টেমটাকে যদি বাদ দিয়ে দিই সেই পারিপার্শ্বিক অংশটাই হচ্ছে সারাউন্ডিংস। এটাই তো মেন বক্তব্য, এটাকেই দেখো ঘুরিয়ে ফিরিয়ে লেখা আছে। তাহলে এখান থেকে মোদ্দা কথা হচ্ছে যে সিস্টেমে যদি কোনো চেঞ্জ হয় তাহলে তো সিস্টেম ছাড়া বাকি পার্টটার কোনো চেঞ্জ হচ্ছে না, বাকি পার্টটা এফেক্টেড হচ্ছে না। সুতরাং আমি সব প্র্যাকটিক্যাল পারপাসে কিন্তু সারাউন্ডিংস হচ্ছে বাকি যে ইউনিভার্সের অংশ যার সঙ্গে সিস্টেমের ইন্টারাকশন হয়। তাহলে সিস্টেমের আশপাশের যে এলাকার অংশ নেবারহুড যেটা, সেটা নিয়েই সারাউন্ডিংস তৈরি হয়। ফর এক্সাম্পল যদি দেখি, ইফ উই আর স্টাডিং দ্য রিয়াকশন বিটুইন, ধরো এ আর বি এর সাথে রিয়াকশন হবে একটা বিকারের মধ্যে, বিকারটা কন্টেন করে আছে রিয়াকশন মিক্সচার ইজ দ্য সিস্টেম, সেটা হচ্ছে সিস্টেম। আর যে কক্ষটাতে বিক্রিয়াটা হচ্ছে রাখা আছে সেটা হচ্ছে সারাউন্ডিংস। দ্য রুম where the beaker is kept is the surrounding। তাহলে সিস্টেম হচ্ছে যার মধ্যে পুরো রিয়াকশন মিক্সচারটা আছে এবং তাদের মধ্যে রিয়াকশনটা হচ্ছে, আর আশেপাশে পারিপার্শ্বিক যা কিছু সেটা হচ্ছে সারাউন্ডিংস। দেখো এখানে হচ্ছে তোমার, এখানে হচ্ছে দেখো এখানে দেওয়া আছে যেটা সারাউন্ডিংস, এই যে সারাউন্ডিংসটা হচ্ছে এই যে চারপাশেটা, একটা রুমের মধ্যে ধরো বিকারটা রেখেছো সেটা হচ্ছে সারাউন্ডিংস, আর এই বিকারটার মধ্যে তুমি রেখেছো যে এ অ্যান্ড বি মিক্সচার রিয়াকশন রেখেছো, মানে সাবস্টেন্স রেখেছো, তাদের মধ্যে রিয়াকশনটা হবে সেটা হচ্ছে সিস্টেম, রিয়াকশন মিক্সচারটা হচ্ছে সিস্টেম। তাহলে নোট দ্যাট সিস্টেম মে বি ডিফাইন্ড বাই ফিজিক্যাল বাউন্ডারিজ, একটা ফিজিক্যাল পরিসীমা দ্বারা কিন্তু সিস্টেমকে আমি ডিফাইন করতে পারছি। লাইক বিকার বা টেস্ট টিউব দ্বারা আমি সিস্টেমকে ডিফাইন করতে পারছি। ফিজিক্যাল বাউন্ডারি মানে কি, একটা বিকারের মধ্যে রেখে বিকারটাকে মধ্যে রিয়াকশন মিক্সচারটা একটা সিস্টেম, সেটা দ্বারা আমি ডিফাইন করতে পারছি। or the system may simply be defined by a set of Cartesian coordinates specify a particular volume in space। মানে কার্টেসিয়ান স্থানাঙ্কের একটা সেট দিয়েও একটা নির্দিষ্ট আয়তনের স্থান উল্লেখ করে সহজেই কিন্তু ডিফাইন করা যেতে পারে তোমার সিস্টেমকে। It is necessary to think of the system as separated from of the surroundings by some sort of wall which may be real or imaginary। বলছে এটা জানা খুবই প্রয়োজন যে সিস্টেমকে তার পারিপার্শ্বিক থেকে, সিস্টেমকে তার সারাউন্ডিংস থেকে যে সীমারেখা দিয়ে আলাদা করা হয় সেটা বাস্তব হতে পারে, একটা কাল্পনিকও হতে পারে, তাই না? আমি একটা বিকারে রেখেছি, এবার বিকারে রেখে একটা সীমারেখা করে দিচ্ছি, তাই সীমারেখাটা তো আমার কাল্পনিকও হতে পারে, আমি তো কল্পনাও করে নিতে পারি না, সেটা তো বাস্তবে সেই সীমারেখাটা আছে সেটা নাও হতে পারে, সেটাই বলছে। The wall that separates the system from the surroundings যাকে বলে বাউন্ডারি, সেটাকেই বলে বাউন্ডারি। তাহলে আরেকটা টার্ম পেলে, সিস্টেমস, সারাউন্ডিংস, ইউনিভার্স, বাউন্ডারি। তাহলে যে সেটা বাস্তব হতে পারে, রিয়েল হতে পারে বা ইমাজিনারি, দুটোই হতে পারে। এবার যে ওয়ালটা, যে সেটা বাস্তব হোক আর ইমাজিনারি হোক, সেটা তো সেপারেট করছে সিস্টেম থেকে সারাউন্ডিংস কে, সেটাকে বলে বাউন্ডারি। দিস ইজ ডিজাইনড টু অ্যালাউ আস টু কন্ট্রোল অ্যান্ড কিপ ট্র্যাক অফ অল মুভমেন্টস অফ দ্য ম্যাটার অ্যান্ড এনার্জি ইন অর আউট অফ দ্য সিস্টেম। বলছে এটা সিস্টেম থেকে পারিপার্শ্বিক বা বিপরীতভাবে পদার্থ এবং শক্তির আদান প্রদান চিহ্নিত করতে, নিয়ন্ত্রণ করতে কিন্তু গঠন করা হয়। নেক্সট আছে এবার আমরা সিস্টেমের কিছু টাইপ পড়ব, ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, এই ধরনের কিছু টাইপস পড়ব। We further classify the system according to the movement of matter and energy in or out of the system। বলছে সিস্টেম আর তার সারাউন্ডিংস এর মধ্যে ম্যাটার মানে পদার্থ এবং এনার্জির যে একটা মুভমেন্ট হচ্ছে, আদান প্রদানের উপর নির্ভর করে সিস্টেমকে পুনরায় কিন্তু ক্লাসিফাই করা যেতে পারে। নাম্বার 1 হচ্ছে আমাদের ওপেন সিস্টেম। হোয়াট ইজ ওপেন সিস্টেম? ওপেন সিস্টেমে কি হয়, ইন ওপেন সিস্টেম there is exchange of energy and matter between system and surroundings। ওপেন সিস্টেম মিন্স মুক্ত সিস্টেম। এখানে কি হয়, সিস্টেম আর সারাউন্ডিংস এর মধ্যে এনার্জি আর ম্যাটারের কিন্তু আদান প্রদান ঘটে। বলছে প্রেজেন্স অফ রিঅ্যাক্ট্যান্টস ইন অ্যান ওপেন বিকার ইজ দ্য এক্সাম্পল অফ ওপেন সিস্টেম।
মানে ওপেন, একদম ওপেন মুক্ত সিস্টেমটা, একটা খোলা বিকারে বিক্রিয়ক রয়েছে সেটা সিস্টেম, বাকিটা হচ্ছে সারাউন্ডিং। এবার তার মধ্যে কি হচ্ছে, শক্তি আর এনার্জি আর পদার্থটার আদান প্রদান ঘটছে সিস্টেম আর পারিপার্শ্বিকের মধ্যে। এখানে সিস্টেম হচ্ছে, এখানে মানে বাউন্ডারি ইজ অ্যান ইমাজিনারি। একটা বিকারে রাখো বা একটা টেস্ট টিউবে রাখো, সেখানে যে ওয়ালটা মানে যেটা সেপারেট করছে সিস্টেম বা সারাউন্ডিংস, তাকে আমরা কি বলি, বাউন্ডারি বলি। তাহলে এখানে হচ্ছে সেটা কি হতে পারে বলেছি, রিয়েল হতে পারে অথবা ইমাজিনারি হতে পারে, তাই তো। এখানে কিন্তু ইমাজিনারি। এনক্লোজিং দ্য বিকার অ্যান্ড রিঅ্যাক্ট্যান্টস, যেটা ওই বিকারকে আর রিঅ্যাক্ট্যান্টসকে ঘেরাও করে রাখছে ওই বাউন্ডারিটা। বাট এটা আমরা ইমাজিন করছি, আমরা কি খালি চোখে দেখতে পাচ্ছি, বাস্তব তো নয়, এটা রিয়েল নয়, ইমাজিন করছি। এটা গেল আমাদের ওপেন সিস্টেম। এবার ওপেন সিস্টেমে তাহলে কি, সিস্টেম আর সারাউন্ডিংস এর মধ্যে ম্যাটার আর এনার্জির আদান প্রদান ঘটে। ক্লোজ সিস্টেমে কি হয় দেখো, closed system there is no exchange of matter but exchange of energy is possible between the system and surroundings। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু ভালো করে মনে রাখো। তাহলে ক্লোজড সিস্টেমে কি হচ্ছে, সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস এর মধ্যে ম্যাটারের কোনো আদান প্রদান হচ্ছে না, কোনো এক্সচেঞ্জ হচ্ছে না, ম্যাটারের মধ্যে কোনো এক্সচেঞ্জ হচ্ছে না, কিন্তু এক্সচেঞ্জটা হচ্ছে এনার্জি। ধরো একটা ক্লোজড ভেসেলে যদি আমি রিঅ্যাক্ট্যান্ট রেখেছি, ঠিক আছে, মেড অফ কন্ডাক্টিং মেটেরিয়াল, কপার অথবা স্টিল, এটা হচ্ছে একটা ক্লোজ সিস্টেমের উদাহরণ। তাহলে আমি যদি একটা বিকারে রাখি, টেস্ট টিউবে রাখি, সেটা হচ্ছে মুক্ত করে রেখেছি, সেটা হচ্ছে ওপেন সিস্টেম। আর ক্লোজ সিস্টেম হচ্ছে একটা ক্লোজড ভেসেলের মধ্যে আমরা যদি কন্ডাক্টিং মেটেরিয়াল রাখছি, তাহলে কিন্তু এনার্জিটা ট্রান্সফার হচ্ছে, কিন্তু ম্যাটার কিন্তু ট্রান্সফার হচ্ছে না। দিস ইজ কল্ড ক্লোজড সিস্টেম। এই হচ্ছে আমাদের ওপেন সিস্টেম, ক্লোজড সিস্টেম আর আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেম, ক্লোজড সিস্টেম অ্যান্ড আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেমে এখানে দেখো একটা বিকারের মধ্যে রেখেছি, আর রুমটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের সারাউন্ডিংস। সিস্টেম আর সারাউন্ডিংস এর মধ্যে দেখো ম্যাটারটার কিন্তু দুদিকে অ্যারো দেওয়া আছে, মানে ম্যাটার আর এনার্জি দুটোরই কিন্তু এক্সচেঞ্জ হচ্ছে। ক্লোজ সিস্টেমে এনার্জিটা হচ্ছে, ম্যাটার কিন্তু হচ্ছে না, কারণ ক্লোজড হয়ে আছে না, ম্যাটার সারাউন্ডিংস থেকে কি করে আসবে। নেক্সট এবার আমরা দেখে নেব যে আইসোলেটেড সিস্টেম। সেখানে কি হয় বলতো, আইসোলেটেড সিস্টেম মানে সেখানে ম্যাটার আর এনার্জি কোনোটারই আদান প্রদান হয় না। দেখে নাও এবার, an isolated system there is no exchange of matter and energy between the system and the surrounding। যদি তুমি থার্মোফ্লাক্সের মধ্যে রাখো অথবা কোনো ক্লোজ ইনসুলেটেড ভেসেলে রাখো, মানে সেখানে তাপ পরিবহন হবে না। ঠিক আছে, তুমি আগেরটা কি করছিলে, ক্লোজড ভেসেলে রাখছিলে, ক্লোজড ভেসেলের মধ্যে তুমি রাখছিলে, কিন্তু সেখানে একটা কন্ডাক্টিং মেটেরিয়ালস রাখছো, ঠিক আছে, কন্ডাক্টিং মেটেরিয়ালস দ্বারা কিন্তু আবৃত রয়েছে, ঠিক আছে, ভেসেলটা। কিন্তু এমন একটা তুমি যদি রাখো থার্মোফ্লাক্স বা কোনো ক্লোজড ইনসুলেটেড ভেসেল যেটা কন্ডাক্ট হবে না, সেক্ষেত্রে কিন্তু তোমার এনার্জি বা ম্যাটার মানে সিস্টেম আর সারাউন্ডিংস এর মধ্যে পদার্থ আর শক্তি কোনোটারই এক্সচেঞ্জ হয় না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গেল তিনটে সিস্টেম, ওপেন, ক্লোজড অ্যান্ড আইসোলেটেড। নেক্সট আমাদের আছে স্টেট অফ দ্য সিস্টেম। স্টেট অফ দ্য সিস্টেম মানে হচ্ছে এই সিস্টেমের অবস্থাটা কিরম হয়। সিস্টেম must be described in order to make any useful calculation by specifying quantitatively each of the properties such as its pressure, volume, temperature as well as the composition of the system। মানে কোনো আমরা যদি একটা ধরো ব্যবহারিক যে ক্যালকুলেশনের ক্ষেত্রে অবশ্যই সিস্টেমের সঙ্গে যেগুলো রিলেটেড, ধরো প্রেসার, ভলিউম, টেম্পারেচার বা সিস্টেমের কম্পোজিশনকেও কিন্তু আমাদের কোয়ান্টিটেটিভলি স্পেসিফাই করতে হবে। ঠিক আছে, কোনো আমরা যদি
কোনো ক্যালকুলেশন করতে চাই, তাহলে সিস্টেমের সাথে আমাকে প্রেসার, ভলিউম, টেম্পারেচার বা সিস্টেমের যে কম্পোজিশন সেটাকেও কিন্তু আমাকে কোয়ান্টিটেটিভলি স্পেসিফাই করতে হবে। We need to describe the system by specifying it before after the change, মানে আগে কি ছিল এবং চেঞ্জ হওয়ার পরে কি হয়েছে দুটোই। You would recall from your physics course that the states of a system in mechanics is completely specified at given instant or time by the position and velocity of each mass point of the system. বলছে তুমি তোমার ফিজিক্সের যে কোর্স সেখান থেকে মনে করে দেখতে পারো যে আমাদের যে মেকানিক্স সেখানে সিস্টেমের তোমার সিস্টেমের যে অবস্থাটা, স্টেটটা কোনো নির্দিষ্ট মুহূর্তে সিস্টেমের প্রত্যেকটা ভরবিন্দুর অবস্থান এবং বেগের সাহায্যে সম্পূর্ণরূপে নির্দিষ্টভাবে বর্ণনা করা হয়েছে। থার্মোডাইনামিক্সে ডিফারেন্ট এবং মাচ সিম্পলার কনসেপ্ট অফ স্টেট অফ এ সিস্টেম ইজ ইন্ট্রোডিউসড। একদম কিন্তু ডিফারেন্ট এবং একটা ইজিয়েস্ট একটা কনসেপ্ট প্রবর্তন করা হয়েছে থার্মোডাইনামিক্সে, আমরা যেটা কেমিস্ট্রিতে পড়ছি। It does not need detailed knowledge of motion of each particles because we deal with average measurable properties of the system. সিস্টেমের যে আমরা মেজারেবল যে প্রপার্টিস গুলোর অ্যাভারেজ নিয়ে কাজ করছি, তাই আমাকে মোশন নিয়ে ডিটেলস জানার আমার দরকার নেই এখানে। ঠিক আছে, আমরা স্টেট ফাংশন, এই যে আমরা স্টেট অফ দ্য সিস্টেম স্পেসিফাই করছি না, we specify the state of the system যাকে বলে স্টেট ফাংশন অথবা স্টেট ভ্যারিয়েবল। স্টেট ফাংশন বা স্টেট ভ্যারিয়েবল, তাহলে স্টেট অফ a thermodynamic system is described by its measurable অথবা ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ দ্বারা। কি বলছে, বলছে কোন সিস্টেমের যদি পরিমাপযোগ্য মানে মেজারেবল অথবা ম্যাক্রোস্কোপিক কিছু প্রপার্টিজ দ্বারা আমরা থার্মোডাইনামিক সিস্টেমের স্টেটটাকে কিন্তু এক্সপ্লেন করতে পারি। উই ক্যান ডেসক্রাইব দ্য স্টেট অফ এ গ্যাস একটা বাই কোটিং ইটস প্রেসারটা কিরম, ভলিউমটা কিরম, টেম্পারেচার বা অ্যামাউন্ট কতটা আছে, গ্যাসের অ্যামাউন্টটা কত, সেটা দ্বারা প্রকাশ করতে পারি কোনো গ্যাসীয় অবস্থাকে। তাহলে ভ্যারিয়েবলস মানে ধরো এই পিভিটি এগুলোকেই কিন্তু স্টেট ফাংশন বা স্টেট ভ্যারিয়েবলস বলছে, মানে যেগুলোর দ্বারা আমরা একটা গ্যাসীয় অবস্থাকে প্রকাশ করতে পারছি। একটা স্টেট অফ এ গ্যাস আমরা যেগুলোর দ্বারা প্রকাশ করতে পারছি সেটাকেই বলে স্টেট ফাংশন বা স্টেট ভ্যারিয়েবলস। যেমন প্রেসারকে বলে, ভলিউমকে বলে, টি কে বলে, বিকজ দেয়ার ভ্যালু ডিপেন্ড করছে অনলি অন দ্য স্টেট অফ দ্য সিস্টেম। তাদের ভ্যালুটা কিরকম তার উপর ডিপেন্ড করছে, নট অন হাউ ইট ইজ রিচড। এরা কিন্তু সিস্টেমের অবস্থার উপর নির্ভর করে, কিন্তু সিস্টেমটা কিভাবে কি অবস্থায় পৌঁছলো তার উপর নয়, সিস্টেমটার অবস্থা স্টেটটার উপর ডিপেন্ড করে, বাট কিভাবে ওই স্টেটে গেল সিস্টেমটা সেটার উপর ডিপেন্ড করে না। এই কনসেপ্ট গুলো কিন্তু এই চ্যাপ্টার থেকে ক্লিয়ার রাখতে হবে। In order to completely define the state of a system, it is not necessary to define all the properties of the system. কোন সিস্টেমের যদি আমরা স্টেটটাকে আমরা একদম তোমার ওয়েল ডিফাইন করতে চাই তাহলে বলতে পারি তার জন্য কিন্তু সিস্টেমের টোটাল যে প্রপার্টিজ তাকে আমাদের যে ডিফাইন করতে হবে সেটা কিন্তু আবশ্যক নয়। As only a certain number of properties can be varied independently. বলছে স্বাধীনভাবে পরিবর্তনশীল ধর্মের সংখ্যা সিস্টেমটার প্রকৃতির উপর নির্ভর করে। সিস্টেমটার প্রকৃতির উপর নির্ভর করে ওই প্রপার্টিজটার নাম্বারটা। নাম্বার ডিপেন্ড করে নেচার অফ দ্য সিস্টেম। দিস নাম্বার ডিপেন্ড করছে নেচার অফ দ্য সিস্টেম। ঠিক আছে, তাহলে আবার বলছি শোনো এই ব্যাপারটা একটু, যে এই পিভিটি তো বলতে পারলে যে স্টেট ফাংশন বা স্টেটস ভ্যারিয়েবল, এদের মানটা কিন্তু সিস্টেমের স্টেটের ওপর ডিপেন্ড করে, কিন্তু সিস্টেমটা কিভাবে সেই স্টেটে পৌঁছলো তার উপর কিন্তু ডিপেন্ড করছে না। কোন সিস্টেমের স্টেটকে যদি সম্পূর্ণরূপে কমপ্লিটলি ডিফাইন করতে হয় তাহলে সিস্টেমের টোটাল প্রপার্টিজকে যে আমাকে ডিফাইন করতে হবে সেটা কিন্তু নেসেসারি নয়, কারণ কেবলমাত্র নির্দিষ্ট কিছু ধর্মই
স্বাধীনভাবে পরিবর্তিত হতে পারে। নির্দিষ্ট কিছু ধর্মই তো পরিবর্তিত হতে পারে, সব ধর্মই যে চেঞ্জ হয়ে যাবে তা তো নয়। তাহলে স্বাধীনভাবে এই যে তোমার প্রপার্টিজ এর নাম্বারটা, এই নাম্বারটা তাহলে কিসের উপর ডিপেন্ড করছে? নেচার অফ দ্য সিস্টেম, সিস্টেমটার প্রকৃতির উপর ডিপেন্ড করছে। ওয়ান্স দিস মিনিমাম নাম্বার অফ ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ আর ফিক্সড, আদার্স অটোমেটিক্যালি হ্যাভ ডেফিনাইট ভ্যালু চলে আসবে। যদি একবার এই মিনিমাম নাম্বার অফ ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ কে ফিক্সড করে দেওয়া যায়, তাহলে যে অন্যান্য যেগুলো প্রপার্টিজ আছে অটোমেটিক্যালি ডেফিনাইট ভ্যালুতে চলে আসবে, একটা নির্দিষ্ট মান অর্জন করে নেবে। যদি আমরা সেই ক্ষুদ্র সংখ্যক ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ গুলোকে ফিক্সড করে দিই, তাহলেই তো আদার্স গুলো ফিক্সড হয়ে যাবে। তাহলে স্টেট অফ দ্য সারাউন্ডিংস ক্যান নেভার বি কমপ্লিটলি স্পেসিফাইড। সিস্টেমের যেমন স্পেসিফাই করা যায়, কিন্তু পারিপার্শ্বিকের অবস্থা, সারাউন্ডিংস এর স্টেটটা, সারাউন্ডিংস এর স্টেট কখনোই স্পেসিফাই করা যায় না। আর মানে ফরচুনেটলি ইট ইজ নট নেসেসারি টু ডু সো, মানে আমাদের এটা থার্মোডাইনামিক্স এর প্রয়োজনও হয় না, সব থেকে বড় কথা হচ্ছে এটাই। হ্যাঁ, তাহলে স্টেটস অফ দ্য সারাউন্ডিংস ক্যান নেভার বি কমপ্লিটলি স্পেসিফাইড। যেমন আমরা সিস্টেমের স্টেটটাকে স্পেসিফাই করতে পারি, কিন্তু সারাউন্ডিংস এর স্টেটকে আমরা স্পেসিফাই করতে পারি না কমপ্লিটলি। আর ফরচুনেটলি ইট ইজ নট নেসেসারি, মানে আমাদের কোনো প্রয়োজনই নেই। এবার আছে ইন্টারনাল এনার্জি অ্যাজ আ স্টেট ফাংশন। মানে স্টেট ফাংশন বললাম যেটা, প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এগুলোই তো স্টেট ফাংশন, এগুলোই তো স্টেট ফাংশন। এই স্টেট ফাংশনের, এই যে স্টেট ফাংশন, এটার ইন্টারনাল যে এনার্জি মানে অভ্যন্তরীণ শক্তি, সেটা সম্পর্কে পড়ছি। সেটা কি বলছে দেখো, when we talk about our chemical system losing or gaining energy, we need to introduce a quantity which represent the total energy of the system. যদি কোনো রাসায়নিক সিস্টেমে মানে কেমিক্যাল সিস্টেমের এনার্জি লস বা এনার্জি গেইনিং সম্বন্ধে আলোচনা করার জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের কি প্রয়োজন? একটা কোয়ান্টিটি প্রয়োজন। তো উই নিড টু ইন্ট্রোডিউস এ কোয়ান্টিটি হুইচ রিপ্রেজেন্ট করবে যে টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম, যে টোটাল এনার্জিটাকে প্রকাশ করতে পারবে। ইট মে বি কেমিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, মেকানিক্যাল হতে পারে, অথবা এনি আদার টাইপ অফ এনার্জি হতে পারে ইউ মে থিঙ্ক অফ। দ্য সাম অফ অল দিস ইজ দ্য এনার্জি অফ দ্য সিস্টেম। এইসব শক্তির সমষ্টি মানে মানে টোটাল সাম আপটাই হচ্ছে আমাদের সিস্টেমের টোটাল এনার্জি। ঠিক আছে, এই শক্তিটা, এই যে টোটাল শক্তি, সিস্টেমের যে টোটাল শক্তিটা, সেটা কেমিক্যাল এনার্জি হতে পারে, ইলেকট্রিক্যাল এনার্জি হতে পারে, কেমিক্যাল মেকানিক্যাল এনার্জি হতে পারে, বা অন্য যে কোনো ধরনের এনার্জি হতে পারে। মোট কথা এটা হচ্ছে সিস্টেমের টোটাল এনার্জি। উই কল ইট ইন্টারনাল এনার্জি, এটাকেই বলে ইন্টারনাল এনার্জি। তাহলে কোনো কেমিক্যাল সিস্টেমে মানে কোনো রাসায়নিক সিস্টেমে কোনো এনার্জি গ্রহণ বা এনার্জি বর্জন, লস বা গেইন সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের একটা কোয়ান্টিটি প্রয়োজন, যেটা টোটাল এনার্জিটাকে রিপ্রেজেন্ট করবে, সেটাই হচ্ছে ইন্টারনাল এনার্জি। সেটা কেমিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, মেকানিক্যাল হতে পারে, এনি আদার টাইপ অফ এনার্জি হতে পারে। তাহলে এটাই হচ্ছে ইন্টারনাল এনার্জি, যাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, যাকে ইউ দ্বারা প্রকাশ করা হয় অফ দ্য সিস্টেম। সেটা চেঞ্জ হতে পারে কখন? এই যে ইন্টারনাল এনার্জি কখন কখন চেঞ্জ হতে পারে? এই ইন্টারনাল এনার্জি কখন কখন চেঞ্জ হতে পারে? যদি হিট পাস করা হয় ইনটু অর আউট অফ দ্য সিস্টেম। হ্যাঁ, সিস্টেমে যদি মানে অভিমুখী অথবা সিস্টেম থেকে যদি বহির্মুখী হয়, তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হতে পারে। ওয়ার্ক ইজ ডান অন অর বাই দ্য সিস্টেম, যদি সিস্টেমের উপর বা সিস্টেমের দ্বারা কোনো ওয়ার্ক সম্পন্ন হলো, ঠিক আছে, তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হতে পারে। একটা হচ্ছে ম্যাটার এন্টার করলো অথবা ছেড়ে চলে গেল, ম্যাটার কোনো পদার্থ প্রবেশের মাধ্যমে বা কোনো পদার্থ সিস্টেম থেকে বাইরে নির্গত হয়। এটার এই তিনটে প্রসেস যার মাধ্যমে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হতে পারে। আন্তঃশক্তি, আন্তঃশক্তি বা অভ্যন্তরণ শক্তি। এবার ওয়ার্ক সম্পর্কে আমরা একটু পড়ি।
Let us first examine a change in internal energy by doing work. ওয়ার্ক করলে তবে না চেঞ্জ হচ্ছে, তাহলে ইন্টার এনার্জি কি কি ভাবে চেঞ্জ হতে পারে? যদি তিনটে পড়েছি আমরা, হিট পাস করছে, ইনটু ভেতরে প্রবেশ করছে, অথবা নির্গত হয়ে যাচ্ছে। এটা করলে হতে পারে ওয়ার্ক সিস্টেমের ওপরে হচ্ছে বা সিস্টেম দ্বারা হচ্ছে, আর ম্যাটার প্রবেশ করছে অথবা লিভ করে যাচ্ছে সিস্টেম থেকে, সেটা হতে পারে। তাহলে ওয়ার্ক সম্পর্কে একটু পড়ি। We take a system contain করে আছে some quantity of water in a thermoflux, ঠিক আছে, থার্মোফ্লাক্সে ওয়াটার কন্টেন্ট করে আছে, অথবা ইনসুলেটেড বিকারেও হতে পারে সেটা। তার মানে কি আইসোলেটেড সিস্টেম, বুঝতে পারছো তো? তাহলে আইসোলেটেড সিস্টেমে যেখানে আমাদের পদার্থ আর এনার্জি কোনোটারই এক্সচেঞ্জ হয় না, আদান প্রদান হয় না, তাই তো এটা আইসোলেটেড সিস্টেম হলে তবেই না আমরা থার্মোফ্লাক্সে বা ইনসুলেটেড বিকারে করি। তাহলে এখানে কোন সিস্টেম করছি? আইসোলেটেড সিস্টেম করছি। তাহলে দিস উড নট অ্যালাউ এক্সচেঞ্জ অফ হিট বিটুইন দ্য সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস থ্রু ইটস বাউন্ডারি। উই কল দিস টাইপ অফ সিস্টেম ইজ অ্যাডিয়াবেটিক সিস্টেম বলতে পারি, ঠিক আছে। তাহলে the manner in which the state of such a system may be changed will be called adiabatic process. এটা একটা প্রসেস যেখানে no transfer of heat between the system and surrounding, সিস্টেম আর সারাউন্ডিংস এর মধ্যে কোনো হিট ট্রান্সফার হয় না। আর এই যে ওয়াল যেটা সিস্টেম আর সারাউন্ডিং কে সেপারেট করে রেখেছে তাকে বলে অ্যাডিয়াবেটিক ওয়াল। তাহলে কি বললাম যে আমরা প্রথমে সিস্টেমের উপর কি একটা ওয়ার্কের মাধ্যমে ইন্টারনাল এনার্জিটা আমরা এক্সামিন করব। একটা সিস্টেম নিয়েছি থার্মোফ্লাক্স, আর যেখানে বা আমরা ইনসুলেটেড বিকারও নিতে পারি, জল রেখেছি। সিস্টেম আর সারাউন্ডিংস এর মধ্যে সিস্টেমের বাউন্ডারি দিয়ে কি হচ্ছে না, হিটের আদান প্রদান হচ্ছে না, এই ধরনের সিস্টেমকে আমরা কিন্তু অ্যাডিয়াবেটিক, যেটাকে বাংলায় বলা হয় রুদ্ধ তাপীয় সিস্টেম, যেখানে কি হচ্ছে সিস্টেমের অবস্থাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, সিস্টেমের অবস্থাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, সেটাই বলছে কি অ্যাডিয়াবেটিক প্রসেস, যেখানে সিস্টেম আর সারাউন্ডিংস এর মধ্যে হিটের কোনো এক্সচেঞ্জ হচ্ছে না। আর যে ওয়াল দ্বারা সিস্টেম আর সারাউন্ডিংস সেপারেট হয়ে আছে তাকে বলে অ্যাডিয়াবেটিক ওয়াল। এখানে দেখো সেটাই হচ্ছে। Let us bring the change in the internal energy of the system by doing some work. তাহলে একটা দেখো এখানে তাপের আদান প্রদানে বাধা সৃষ্টি করছে, একটা সারাউন্ডিংস রাখা হয়েছে, যেটা তোমার বাউন্ডারি যেটা রাখা হয়েছে। Let us call the initial state of the system as state A and its temperature হচ্ছে তাহলে TA। ইনিশিয়াল স্টেট হচ্ছে সিস্টেমের, যেটা হচ্ছে ক্যাপিটাল A দ্বারা আমরা প্রকাশ করছি, আর তাহলে টেম্পারেচারকে TA হিসেবে ধরছি। আর ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম ইন স্টেটস A সেটা হচ্ছে UA। টেম্পারেচার হচ্ছে TA, সিস্টেমের স্টেটটা হচ্ছে আমরা ধরে নিলাম A, এবার টেম্পারেচার হচ্ছে TA, ইন্টারনাল এনার্জি হচ্ছে UA। We can change the state of the system into different ওয়েতে, দুটো ডিফারেন্ট ওয়েতে কিন্তু আমরা সিস্টেমের স্টেটটাকে চেঞ্জ করতে পারি। একটা পদ্ধতি, প্রথম পদ্ধতিটা কি দেখো, we do some mechanical work, আমরা মেকানিক্যাল ওয়ার্ক করতে পারি কিছু। say 1 kilojoule by rotating a set of small paddles, ছোট প্যাডেলস কে যদি আমরা কি করি রোটেট করাই, একটা সেটকে আর কি, ছোট প্যাডেলস এর একটা মানে সেটকে যদি রোটেট করে আমরা 1 কিলোজুল পরিমাণ কার্য করি, তাহলে এবং এর দ্বারা যদি আমরা জলকে চূর্ণিং করি মানে আলোড়িত করছি জলকে, ঠিক আছে। তাহলে কি বললাম আরেকবার বলছি শোনো, এখানে আমরা দুটো পদ্ধতি ইউজ করতে পারি। এবার সেটাকেই বলছে, তাহলে উই ডু সাম মেকানিক্যাল ওয়ার্ক করব আমরা। ধরো 1 কিলোজুল পরিমাণ আমরা কার্য করেছি, মেকানিক্যাল ওয়ার্ক করেছি। ধরো আমরা কি করেছি, স্মল প্যাডেলকে রোটেট করেছি, সেট অফ স্মল প্যাডেলকে রোটেট করেছি, করে কি করেছি এবং কি করেছি, দেয়ার বাই চার্নিং দ্য ওয়াটারকে আমরা মন্থর করেছি, বা মন্থর করা বা আলোড়িত করা বলে। let the new state be called B state। এবার আমরা বললাম B state আর একটা নিয়েছি, টেম্পারেচার হচ্ছে TB। it is found that TB হচ্ছে T এর থেকে বেশি, মানে B স্টেটে যে সেকেন্ড যে স্টেটটা নিলাম B, তার টেম্পারেচার দেখা গেল A স্টেটের থেকে বেশি।
অ্যান্ড দ্য চেঞ্জ ইন দ্য টেম্পারেচার, তাহলে কি হবে টিবি মাইনাস টিএ। লেট দ্য, এটা কিন্তু সবটাই এক্সপেরিমেন্টের মাধ্যমে বলছি, ঠিক আছে। নতুন যে স্টেটটা সেটা হচ্ছে বি, যার টেম্পারেচার টিবি, দেখা গেল যে টেম্পারেচার বি মানে স্টেট বি এর টেম্পারেচার স্টেট এর টেম্পারেচার থেকে বেশি, ঠিক আছে। তাহলে এনার্জি তোমার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে ডেল টি সমান কি হবে, কি হয় এগুলো, টিবি মাইনাস টিএ। আর আমাদের ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম ইজ স্টেট বি মানে ইউবি, তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে ইউবি মাইনাস ইউএ, তাই তো। ইউবি মাইনাস ইউএ, এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ আর এটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জ। এবার কি হতে পারে, এইভাবে একটা করতে পারি আমরা ওয়ান। আর একটা সেকেন্ড ওয়ে আছে, উই নাও ডু অ্যান ইকুয়াল অ্যামাউন্ট, মানে 1 কিলো জুলি তুমি নিলে, এবার তুমি ইলেকট্রিক্যাল ওয়ার্ক করলে, তুমি কেমিক্যাল ওয়ার্কও করতে পারো, মেকানিক্যাল ওয়ার্কও করতে পারো, কিন্তু এখানে আমরা দুটো পদ্ধতি ইউজ করছি, তোমাদের সিলেবাসে টু মেকআপ প্রসেসই আছে। তো তাহলে দেখো আমরা এখানে মেকানিক্যাল ওয়ার্ক আর ইলেকট্রিক্যাল ওয়ার্ক করছি উইথ দ্য হেল্প অফ অ্যান ইমারশন রডের সাহায্যে। ইমারশন রডের সাহায্যে আমরা এটা করছি, এবং তাহলে উই ফাইন্ড দ্যাট এখানে কিন্তু উষ্ণতার চেঞ্জটা, টেম্পারেচার চেঞ্জটা ঠিক আগের প্রসেসের মতোই হয়েছে, টিবি মাইনাস টিএ। In fact, experiments in the above manner were done by J.P. Joule between J.P. Joule 1840 থেকে 50 সালের মধ্যে এই এক্সপেরিমেন্ট সম্পন্ন করেছিলেন, এবং তিনি he was able to show that given amount of work done on the system, no matter how it was done, produced the same change of the state as measured by the change in the temperature of the system. বলছে এই যে প্রসেস জেপি জুল 1840 থেকে 50 সালের মধ্যে সম্পন্ন করেছিলেন, এবং তিনি এটা প্রমাণ করে দিয়েছিলেন যে সিস্টেমের উপর একটা নির্দিষ্ট পরিমাণ গিভেন অ্যামাউন্ট অফ ওয়ার্ক কিন্তু করা হলে, যে পদ্ধতিতেই কার্যটা করা হোক না কেন, অবস্থার পরিবর্তন কিন্তু সমান হচ্ছে, সেম চেঞ্জ অফ দ্য স্টেট, যা সিস্টেমের টেম্পারেচার চেঞ্জের মাধ্যমে আমরা পরিবর্তন করেছি, মানে পরিমাপ করেছি না, ঠিক আছে। উনি পরিমাপ করেছিলেন টেম্পারেচার চেঞ্জের মাধ্যমে, যে মানে অবস্থার মানে স্টেট অফ দ্য সিস্টেম কিন্তু সেম হচ্ছে, যেটা যে পদ্ধতিতেই আমি কার্য করি না কেন। একটা আমাদের ওয়ান ওয়ে করলাম, একটা সেকেন্ড পদ্ধতি করলাম, ইলেকট্রিক্যাল ওয়ার্ক করলাম, একটা মেকানিক্যাল ওয়ার্ক করলাম, দুটো ক্ষেত্রে কিন্তু আমার টেম্পারেচার পরিবর্তন পরিমাপ করলাম, সেম হলো স্টেট। So it seems appropriate to define a quantity, the internal energy is characteristic of the state of a system whereby adiabatic work, যেখানে WAD দ্বারা যাকে রিপ্রেজেন্ট করা হয়, adiabatic work required to bring about a change of state is equal to the difference between value of u in one state and that is the another state del u। বলছে এই ইন্টারনাল এনার্জি নামক এই যে আমাদের একটা ক্যারেক্টার, তো এটাকে ডিফাইন করাটা আমাদের যথার্থতা রয়েছে একটা, যার মানটা সিস্টেমের স্টেটের একটা ক্যারেক্টারিস্টিক হয়। আবার ওই স্টেট চেঞ্জের জন্য যে অ্যাডিয়াবেটিক ওয়ার্কটা লাগে, সেটা চেঞ্জের আগে এবং চেঞ্জের পরে ইন্টারনাল এনার্জির যে মানের পার্থক্য সেটা ডেল ইউ এর সমান হয়। মানেটা বলছে যে ডেল ইউ মানে কি ইউ বি মাইনাস ইউ এ, সেটা কিন্তু এই অ্যাডিয়াবেটিক ওয়ার্কের সাথে মানে অবস্থা পরিবর্তনের জন্য যে অ্যাডিয়াবেটিক ওয়ার্কটা করতে হয় সেটা তাহলে ওই মানে পরিবর্তনের আগে, মানে অ্যাডিয়াবেটিক ওয়ার্কটা পরিবর্তনের আগে আর পরিবর্তনের পরের অবস্থার যে ইন্টারনাল এনার্জি তার মানের সাথে ইকুয়াল হয়, মানে ডেল ইউ ইকুয়াল টু WAD মানে অ্যাডিয়াবেটিক ওয়ার্ক, সেটা কিন্তু সমান হয়, ঠিক আছে। আর একবার বলে দিচ্ছি আর একটু ক্লিয়ার হওয়ার জন্য, যে সিস্টেমের স্টেটটার একটা ক্যারেক্টার রয়েছে, তো এবার এই সিস্টেমের স্টেটের জন্য, স্টেটার চেঞ্জের জন্য যে অ্যাডিয়াবেটিক ওয়ার্কটা হচ্ছে,
এবার তার জন্য যে ইন্টারনাল এনার্জিটা পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের আগে আর পরিবর্তনের পরে যে মানের পার্থক্যটা U2 মাইনাস U1, U2 মাইনাস U1, এই যেটা মানের পার্থক্যটা সেটা কিন্তু অ্যাডিয়াবেটিক ওয়ার্কের সাথে সমান হয়। দেয়ারফোর ইন্টারনাল এনার্জি ইউ অফ দ্য সিস্টেম একটা স্টেট ফাংশন হয়ে গেল, তাই তো? আমাদের প্রেসার ছিল, ভলিউম ছিল, টেম্পারেচার ছিল, এবার ইন্টারনাল এনার্জিও একটা স্টেট ফাংশন হয়ে গেল বাই কনভেনশনস ইন ইউপ্যাক ইন কেমিক্যাল থার্মোডাইনামিক্স। পজিটিভ সাইন এক্সপ্রেস করছে দ্যাট WAD ইজ পজিটিভ হোয়েন ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম, যখন সিস্টেমের ওপরে কার্য হচ্ছে তখন কিন্তু WAD কিন্তু পজিটিভ হয়, কিন্তু and the internal energy of the system increase করতে থাকে। এটা ভালো করে পড়বে। দেখো বলছে যে সিস্টেমের ওয়ার্ক ইজ ডান অন দা সিস্টেম, মানে সিস্টেমের ওপর কার্য করা হয়েছে, তখন কিন্তু অ্যাডিয়াবেটিক ওয়ার্কের ভ্যালুটা কিন্তু পজিটিভ হয়, ঠিক আছে? আর ইন্টারনাল এনার্জি কিন্তু ইনক্রিজ করতে থাকে সিস্টেমের। সিমিলারলি ইফ দ্য ওয়ার্ক ইজ ডান বাই দ্য সিস্টেম, যদি সিস্টেম দ্বারা কার্য হয় তাহলে কিন্তু অ্যাডিয়াবেটিক ওয়ার্ক নেগেটিভ হয়, কারণ ইন্টারনাল এনার্জি ডিক্রিজ করতে থাকে, ঠিক আছে? সিস্টেম দ্বারা যদি কার্য সম্পাদিত হয় তাহলে অ্যাডিয়াবেটিক ওয়ার্কের মান ডিক্রিজ হতে থাকে, কারণ ইন্টারনাল এনার্জি ডিক্রিজ হতে থাকে সিস্টেমের, যদি সিস্টেম দ্বারা কার্য হয়। আর সিস্টেমের ওপর যদি কাজ করা হয় তাহলে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করতে থাকে, সেই কারণে অ্যাডিয়াবেটিক ওয়ার্ক পজিটিভ হয়, ঠিক আছে? এটা ভালো করে পড়বে। তাহলে ক্যান ইউ সাম আদার ফ্যামিলিয়ার স্টেট ফাংশনস? Sum of other familiar stress function BPT. For example, if we bring a change in the temperature of the system 25 থেকে 35 ডিগ্রি করে দাও, চেঞ্জ ইন দ্য টেম্পারেচার 35 থেকে 25 প্লাস 10 ডিগ্রি হলো, whether we go straight up to 35 degrees Celsius or we cool the system for a few degrees, then take the system to the final temperature. বলছে ধরো কোন সিস্টেমের উষ্ণতার পরিবর্তন করে 25 থেকে 35 ডিগ্রি করা হলো, তাহলে কত হবে? প্লাস 10 ডিগ্রি সেলসিয়াস তোমার উষ্ণতার মানে টেম্পারেচার পরিবর্তনটা। আমরা সরাসরি 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছালেও তাই হবে, সরাসরি যদি পৌঁছাই। আবার সিস্টেমটাকে যদি কয়েক ডিগ্রি তুমি কুল করে দাও তাহলে সিস্টেমটার যে ফাইনাল টেম্পারেচার নিয়ে আসলেও একই হবে। এ কারণেই টেম্পারেচার হচ্ছে স্টেট ফাংশন। চেঞ্জ ইন দ্য টেম্পারেচার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য রুট। কোন রুটে যাচ্ছি সেটা বড় কথা নয়, ঠিক আছে? পরিবর্তনের পথের ওপর ডিপেন্ড করছে না, এটা কিন্তু পথ নিরপেক্ষ। পথ নিরপেক্ষ কোন পথে হচ্ছে, ওই যে ওয়ান ওয়ে সেকেন্ড ওয়ে, দুটো ওয়েতেই কিন্তু সেম থাকছে চেঞ্জটা, তাই কোন ওয়েতে হচ্ছে সেটা ডিপেন্ড করে না এখানে। ভলিউম অফ দ্য ওয়াটার ইন এ পন্ড, ফর এক্সাম্পল, মানে কেন আমরা ভলিউমকে, টেম্পারেচারকে, প্রেসারকে আমরা কেন বলছি স্টেট ফাংশন, সেটাই বলছে। সেরকমই ইন্টারনাল এনার্জিও তাই চেঞ্জ হচ্ছে না, সেম থাকছে অ্যাডিয়াবেটিক ওয়ার্কের সাথে, তাই আগে আর পরে চেঞ্জের আগেও একই থাকছে, পরেও একই থাকছে, তাই এটা হচ্ছে স্টেট ফাংশন ইন্টারনাল এনার্জি। সেরকমই ভলিউম, প্রেসার, টেম্পারেচারও তাই। এই যে ধরো না, ভলিউম অফ দ্য ওয়াটার ইন এ পন্ড ইজ এ স্টেট ফাংশন, কারণ চেঞ্জ ইন ভলিউম অফ ইটস ওয়াটার ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য রুট। কোন রুটে চেঞ্জ হচ্ছে ভলিউমটা সেটা ডিপেন্ড করছে না, চেঞ্জটা সেম হচ্ছে সেটা। ওয়াটার ফিল্ড হচ্ছে ইন দ্য পন্ডে, মানে কোন কি পদ্ধতিতে, বৃষ্টির জল জমে হয়েছে না আমি জল ঢেলে পুকুরে জল ভর্তি করে দিয়েছি, ভলিউম বাড়িয়ে দিয়েছি, সেটা ডিপেন্ড করছে না, জলের পরিমাণটা ডিপেন্ড করছে, জলটা চেঞ্জটা ডিপেন্ড করছে, কোন পথে তুমি চেঞ্জ করছো সেটা ডিপেন্ড করছে, ঠিক আছে? চেঞ্জটা ইকুয়াল হচ্ছে, সিমিলার হচ্ছে কিনা সেটা, কোন পথে কোন উপায় তুমি জলটা মানে একটা পুকুরে জল ভর্তি হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে না, তাই এটাও তাই স্টেট ফাংশন। আইদার যদি বৃষ্টি হয়ে হয় বা টিউবওয়েলের থ্রুতে হয় বা দুটোর ক্ষেত্রেই যদি হয়। এবার আসছি আমরা হিট। We can also change internal energy of a system by transfer of heat from the surroundings to the system and vice versa without expenditure of work. কোনো ওয়ার্ক করলাম না, সিস্টেম আর সারাউন্ডিংস এর মধ্যে আমরা কি করলাম না, হিটের এক্সচেঞ্জের মাধ্যমে সিস্টেমের ইন্টারনাল এনার্জি চেঞ্জ করতে পারি।
This exchange of energy which is a result of temperature difference is called heat, যেটাকে Q দ্বারা প্রেজেন্ট করা হয়। Let us consider bringing about the same change in the temperature, same initial and final state, by the transfer of heat through the thermally conducting walls instead of adiabatic walls. এক্ষেত্রে আমাকে কিন্তু অ্যাডিয়াবেটিক ওয়ালস রাখলে হচ্ছে না, আমাকে কন্ডাক্টিং ওয়ালস রাখতে হচ্ছে, যে হিট কন্ডাক্ট করতে পারে যে মেটালস গুলো, সেই রকম একটা প্রাচীর আমাকে রাখতে হচ্ছে। সেক্ষেত্রে দেখো এই যে আমরা রেখেছি, ঠিক আছে, এই যে আমরা রেখেছি একটা ক্লোজড সিস্টেম বলতে পারি এটাকে, একটা হুইচ অ্যালাউ হিট ট্রান্সফার অ্যালাউ করছে, ঠিক আছে, ম্যাটার ট্রান্সফার না করলেও হিট ট্রান্সফার হচ্ছে। দেখো তাহলে এটা কি হলো, এটা হচ্ছে একটা ক্লোজড সিস্টেম। আমরা ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু আইসোলেটেড সিস্টেম দেখেছিলাম, ঠিক আছে, সিস্টেম গুলো যদি বুঝে থাকো এই ব্যাপারটাও বুঝতে পেরে যাবে। তাহলে উই টেক ওয়াটার এট টেম্পারেচার TA তে নিলাম, ইন এ কন্টেনার হ্যাভিং থার্মালি কন্ডাক্টিং ওয়ালস রয়েছে, সে মেড আপ অফ কপার হতে পারে, স্টিল হতে পারে, এনক্লোজ ইট ইন এ হিউজ হিট রিজার্ভার এট দ্য টেম্পারেচার TP। তাহলে TA তাপমাত্রা জল নিচ্ছি, পাত্রটাকে TB তাপমাত্রা একটা বিশাল তাপ ভান্ডারে রাখছি। এবার হিট অ্যাবজর্ব হচ্ছে বাই দ্য সিস্টেম দ্বারা, ওয়াটার দ্বারা। Q can be measured in terms of the temperature difference, TB minus TA, এটাই তো টেম্পারেচার ডিফারেন্স। Q কে মেজার করা যায় এই পরিমাপের সাহায্যে। সেক্ষেত্রে আমাদের ডেল কিউ সমান হচ্ছে ডেল ইউ মানে ইন্টারনাল এনার্জি, ইন দি কেস ইন চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ডেল ইউ সমান কিউ, যেখানে নো ওয়ার্ক ইজ ডান, কনস্ট্যান্ট ভলিউম, একদম ভলিউমও স্থির আছে অথচ কোনো কার্যও হচ্ছে না, নো ওয়ার্ক ইজ ডান অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। সেক্ষেত্রে দেখো ডেল ইউ এর সাথে কিন্তু মানে ইন্টারনাল এনার্জির সাথে আমাদের ওই কিউ মানে যেটা হিট চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু সেম ইকুয়াল হচ্ছে। কিউ মানে হচ্ছে কিউ ইকুয়াল টু হচ্ছে টিবি মাইনাস টিএ, মানে টেম্পারেচার ডিফারেন্সটা সেটা ইন্টারনাল এনার্জির সাথে সেম হচ্ছে। বাই কনভেনশনস অফ ইউপ্যাক ইন কেমিক্যাল থার্মোডাইনামিক্স, কিউ যখন কখন পজিটিভ হবে, যখন হিট ট্রান্সফার করছি ফ্রম দ্য সারাউন্ডিংস থেকে সিস্টেমে, সারাউন্ডিং থেকে সিস্টেমে যখন হিট ট্রান্সফার করছি তখন কি হবে, সিস্টেমে কিউ এর ভ্যালু পজিটিভ হয়ে যাচ্ছে, ইন্টারনাল এনার্জি কারণ ইনক্রিজ করছে, তাই তো। আর কিউ কখন নেগেটিভ হবে, এই টার্মগুলো কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু ভালো করে পড়বে। কিউ নেগেটিভ হচ্ছে কখন, যখন হিট ট্রান্সফার হচ্ছে সিস্টেম থেকে সারাউন্ডিংসে। মোট কথা সিস্টেমে যখন হিট প্রবেশ করছে তখন কিউ পজিটিভ, সিস্টেম থেকে যখন তোমার বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু কিউ নেগেটিভ হচ্ছে, মানে টেম্পারেচার ডিফারেন্সটা, কারণ এখানে ইন্টারনাল এনার্জি ডিক্রিজ করছে। এই হচ্ছে ব্যাপার। লাস্ট আছে আমাদের জেনারেল কেস, ওয়ার্ক হলো আমাদের হিট হলো জেনারেল কেস। Let us consider the general case in which a change of state is brought about both by doing work and by transfer of heat. এবার এমন একটা ঘটনা যেখানে আমাদের স্টেট ফাংশন ওয়ার্ক আর তোমার হিট দুটোর মাধ্যমেই হচ্ছে, ঠিক আছে, দুটোই এখানে ইনভলভ আছে। তাহলে আমাকে কিউ প্লাস ডাব্লিউ লিখতে হবে, ওয়ার্ক প্লাস কিন্তু টেম্পারেচার চেঞ্জটা, ওয়ার্ক চেঞ্জ টেম্পারেচার চেঞ্জ নিয়ে আমার ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে। পরে গিভেন, তাহলে এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হচ্ছে, যেখানে কি হচ্ছে না আমার ওয়ার্ক আর হিট, তোমার ওয়ার্ক আর ট্রান্সফার মানে ট্রান্সফার অফ হিট, ডুইং ওয়ার্ক অ্যান্ড ট্রান্সফার অফ হিট দুটোই কাজে লাগছে, দুটোতেই কিন্তু ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে। পরে গিভেন চেঞ্জ ইন দ্য স্টেট কিউ অ্যান্ড ডাব্লিউ ক্যান ভ্যারি, ডিপেন্ড করছে অন হাউ দ্য চেঞ্জ ইজ ক্যারিড আউট। কোনো একটা স্টেট চেঞ্জের জন্য, অবস্থার পরিবর্তনের জন্য কিউ আর ডাব্লিউর মানটা নির্ভর করছে পরিবর্তনটা কিভাবে সংঘটিত হচ্ছে তার উপর। যদিও আমাদের ইন্টারনাল এনার্জি কিউ প্লাস ডাব্লিউ ইকুয়াল টু ডেল ইউ শুধুমাত্র সিস্টেমের ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেটের উপরই নির্ভর করে, ইট উইল ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ওয়ে অফ দ্য চেঞ্জ। আমরা আগেই পড়েছি যে কিভাবে চেঞ্জ হচ্ছে তার উপর ডিপেন্ড করে না, কিন্তু এখানে আমরা সেটা দেখছি।
if there is no transfer of energy as heat or as work, মানে আইসোলেটেড সিস্টেম যদি হয়, তাহলে W ও 0, Q ও 0, তাহলে ডেল ইউ ও 0 হবে। এটা ইজি ব্যাপার একটা। ধরো তাপ বা কার্য, হিট বা ওয়ার্ক, কোনোটাই হিসেবে মানে এনার্জির কোনো ট্রান্সফার হচ্ছে না, চেঞ্জ হচ্ছে, স্থানান্তর হচ্ছে না, একদম আইসোলেটেড সিস্টেম। তাহলে কি সেখানে কার্যও শূন্য, তাপও শূন্য, আর হচ্ছে ইন্টারনাল এনার্জিও শূন্য। তাহলে এটাই হচ্ছে এনার্জি মানে আমাদের ফার্স্ট ল অফ দ্য থার্মোডাইনামিক্স, যেটা বলছে এনার্জি অফ অ্যান আইসোলেটেড সিস্টেম কনস্ট্যান্ট। একটা আইসোলেটেড সিস্টেম যদি হয়, যদি সেখানে তাপ কার্য কিছুই ট্রান্সফার হবে না, সবই জিরো, তাহলে সেটা কনস্ট্যান্ট। তাহলে এনার্জি তাপগতিবিদ্যার একদম কিন্তু প্রথম সূত্রের একটা গাণিতিক রূপ হচ্ছে, তাহলে কি গাণিতিক রূপটা আমরা পড়ে ফেললাম কিন্তু, ডেল ইউ প্লাস কিউ প্লাস জি ও ডাব্লিউ। ডেল ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, কিউ হচ্ছে হিট প্লাস ওয়ার্ক। এটাই হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ইট ইজ কমনলি স্টেটেড অ্যাজ দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জিও বলা যায়। ল অফ কনজারভেশন অফ এনার্জি মানে যা যত পরিমাণ রিঅ্যাক্ট্যান্ট রিঅ্যাক্ট করছে ঠিক তত পরিমাণে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, এখানে কোনো ক্রিয়েটও হচ্ছে না, ডিস্ট্রয়ও হচ্ছে না। তোমরা ল অফ কনজারভেশন অফ এনার্জি অলরেডি কিন্তু সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিতে পড়ে নিয়েছো, ঠিক আছে, যেখানে রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের মান সমান হয়, যেখানে কোনো এনার্জি ক্রিয়েটও হয় না, ডিস্ট্রয়ও হয় না, তাই তো। এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, এটাকেই বলে ল অফ ফার্স্ট থার্মোডাইনামিক্স ল বলে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আর এটাই হচ্ছে একইভাবে হচ্ছে কনজারভেশন অফ এনার্জি, ল অফ কনজারভেশন অফ এনার্জি। তাহলে নোট, there is considerable difference between the character of the thermodynamic property energy and that of mechanical properties such as volume, মানে তাপগতীয় ধর্ম যেমন শক্তি এবং যান্ত্রিক ধর্ম আয়তনের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। we can specify and unambiguous মানে অ্যাবসলিউট ভ্যালু ফর ভলিউম অফ এ সিস্টেম ইন এ পার্টিকুলার স্টেট, একটা নির্দিষ্ট অবস্থায় একটা সিস্টেমের ভলিউমের জন্য আমরা একটা অ্যাবসলিউট ভ্যালু কিন্তু স্পেসিফাই করতে পারি, বাট নট দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য ইন্টারনাল এনার্জি। আমরা ভলিউমের করতে পারছি, কিন্তু ইন্টারনাল এনার্জি কি পারবো? পারবো না, ঠিক আছে। উই ক্যান স্পেসিফাই করতে পারি অ্যাবসলিউট ভ্যালু ফর দ্য ভ্যালু ফর ভলিউম অফ এ সিস্টেম পার্টিকুলার স্টেটে, বাট not the absolute value of the internal energy, internal energy জন্য তো পারবো না। however we can measure only the change in the internal energy daily of the system, কিন্তু আমরা ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জিকে কিন্তু মানটাকে আমরা মেজার করতে পারবো, পরিমাপ করতে পারবো। we can measure only the change in the internal, only এটাই পারবো আমরা, অ্যাবসলিউট ভ্যালুটাকে স্পেসিফাই করতে পারবো না, বাট আমরা চেঞ্জটা কত হয়েছে ইন্টারনাল এনার্জি সেটাকে মেজার করতে পারবো, ইট ইজ মেজারেবল। এই হচ্ছে আমাদের আজকের পড়া। নেক্সট ক্লাসে এটা কিন্তু এই পার্টটা ভালো করে পড়ে নাও, অ্যাপ্লিকেশনটা আমরা আবার নেক্সট ক্লাসে ডিসকাস করবো। অ্যাপ্লিকেশনটা আরো একটু ডিটেলসে আছে, আরো ডিটেলসে তোমাদের আছে এখানে অ্যাপ্লিকেশন, ওয়ার্কের অ্যাপ্লিকেশন বিভিন্ন ভাবে আছে, সেগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তাই জন্য থার্মোডাইনামিক্সের এই প্রথম পার্টটা যেটা পড়ালাম আজকে সেটা ভীষণ ভালো করে পড়ে নাও, একদম কনসেপ্ট ক্লিয়ার করে নাও এই পার্টটা থেকে। এই পার্টটা হচ্ছে পুরো একদম কনসেপচুয়াল, কনসেপ্ট ক্লিয়ার করার পার্ট, বেসিক পার্ট ফর দ্য থার্মোডাইনামিক্স, সেটা কিন্তু একদম এখান থেকে ক্লিয়ার করে নাও, ভালো করে পড়ে নাও। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, বাই।